আমার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল যে শুরুতেই সবাই খুব আঁতকে উঠলো যখন আমি শুনলো যে আমি এরকম করতে যাই। মূলত শিল্পী হিসেবেই পরিচিত। তো শিল্পীরা কি হয়, একটু উড়াধরা হয়, শিল্পীরা একটু বেহিসাবি হয়। তারা বললো তুমি শিল্পী মানুষ, তুমি কি এরকম একটু উদ্যোক্তা হয়ে উঠতে পারবা? এটি ছিল একটি বড় সমস্যা। যেটা খুব মজার সেটা হইতেছে যে যখন আমরা কাজটা শুরু করলাম, বাজারের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। যে বাজার বিপণন এটা কিভাবে হয়, কারা কেনে, সেইটা আমাদেরকে আস্তে আস্তে জানতে হয়েছে, শিখতে হচ্ছে। কাস্টমারদের রিয়াকশন তো খুবই ভালো। এটা মূলত গিফট আইটেম হিসেবে খুব জনপ্রিয়তা পেয়েছে। এমন ধরেন যে প্রেমিক প্রেমিকাকে উপহার দিচ্ছে, আমরা খবর পাই। দেশের মানুষ যখন বিদেশে যাচ্ছে তখন দেশের স্মারক হিসেবে এটা নিয়ে যাচ্ছে। তো ক্লাস 5 পাস মা যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইতে পারে, তা আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে কি করলাম? আমরা সেই হিসাবে কিছু করতে পারিনি। আমি বেসিক্যালি একজন শিল্পী, এবং আমি শিল্পী হতে চেয়েছিলাম প্রাথমিকভাবে। এবং ঢাকা ইউনিভার্সিটির পড়ালেখা করতে করতে আমার মনে হয় যে আমাদের দেশটা, আমাদের কালচারটা আমাদের আরো ভালোভাবে জানা দরকার। এই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি এবং আমার বন্ধুরা। আমাদের বাসায় আমার মা একটি সমবায় সমিতি তৈরি করেছিলেন। তার জন্য নকশিকাঁথ আঁকা হতো। আমার মায়ের খুব দুঃখ ছিল যে তার 7 ছেলে মেয়ে একটাও আঁকা আঁকি জানে না। তো আমি তার ছোট ছেলে। তো বলতে একজন যদি আঁকতে জানে তাহলে খুব ভালো হয়। তা আমাকে উৎসাহিত করা হয়েছে পরিবার থেকে। আমি তো প্রায় বলতে গেলে জন্মের পর থেকেই দেখছি যে আমাদের পরিবারে এরকম কাঁথা তৈরি হচ্ছে, নানা রকম হস্তশিল্পের কাজ হচ্ছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল আমাদের পরিবারে। তা আমি তো বলতে গর্ববোধ করি যে ভাষা আন্দোলনেরও আগে আমার মা 18 বছর বয়সে একটি প্রেমের কবিতা লিখেছিলেন। আমার মায়ের একটি আত্মজীবনী আছে, তাতে উনি লিখেছেন বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে পরিবারটার কিভাবে রক্ষা পাবে, তখন সরকার থেকে নতুন দেশ সমবায় সমিতি করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছিল। তখন মা এই সমবায় অফিসারের সাথে যুক্ত হয়ে আরো অনেক মহিলাদেরকে যুক্ত করে সমবায় সমিতি গড়ে তোলেন। এবং সরকার থেকে একটি ঘর করে দেওয়া হয় তাদের জন্য, একটা জায়গা দেওয়া হয় তাদের জন্য, যেহেতু মহিলাদেরকে নিয়ে তারা কাজ করছেন। আমি আসলে এরকম একটি পরিবেশের ভিতরে বড় হয়েছে যে নকশিকাঁথা আঁকা হচ্ছে, করা হচ্ছে। এবং আমি নকশিকাঁথা থেকে পয়সাও নিতাম এক পর্যায়ে। হ্যাঁ, এক পর্যায়ে আমি মা একটু বড় হয়েছি, শেয়ানা হয়েছি আর কি একটু। তা আমি কলেজে পড়ি, তখন আমি মাকে বললাম যে তুমি এ তো তোমার ব্যবসা হয়, কিন্তু আমার কি লাভ, আমি তোমাকে এঁকে দিই। তা মা বলে ঠিক আছে, যা তুই 100 টাকা করে নিস। তা আমার তাই দিয়ে আমার হাত খরচটা হয়ে যেত আর কি। তো শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হই 90-এর দশকে, এবং সেখানে আমাদের খুবই সুন্দর সময় কাটে এবং আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের যে সংস্কৃতি, সেটা আমাদের আরো ভালো করে জানা দরকার। তা আমি দীর্ঘদিন বাউল বলাহিদের সাথে ঘোরাঘুরি করেছি। আমি দীর্ঘদিন দেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীদের, কখনো তাঁতিদের সাথে, কখনো ধামরায়ে, কখনো জামদানি পল্লীতে, কখনো টাঙ্গাইলে, এদের সাথে আমরা কাজ করেছি। মূলত গবেষণাটা ছিল আমার উৎসাহের জায়গা, মানে জানতে চাওয়া থেকে গবেষণা করা, সেখান থেকে আমি গবেষক হয়ে ওঠা। তখন একটা জিনিস যে আমি খেয়াল করেছিলাম যে এই যে আমি আমাদের তাঁতিদের কাছে যাই, আমাদের কুমারদের কাছে যাই, আমাদের বাঁশ বেতের শিল্পীদের কাছে যাই, তাদের গল্প শুনি, তারা কিভাবে করে এগুলো জানি। কিন্তু এতে আমি বই লিখি, বই লিখে আমার অনেক সম্মান হয়, লোকজন বলে হ্যাঁ শাওন খুব জানে। কিন্তু ব্যাপারটা কি, এতে তো ওদের কোনো উপকার হয় না। আমি যখন আর্ট কলেজে পড়ি আমাকে বলেছিলেন যে তুই এগুলো দায়িত্ব নে, কিন্তু তখন আমরা এর মর্ম গুরুত্ব বুঝি নাই। কিন্তু 15 সালে যখন মা মারা গেলেন, তখন মায়ের স্মৃতি রক্ষার্থে আমরা কুষ্টিয়াতে একটা আর্কাইভ গড়ে তোলার সিদ্ধান্ত নিই, অস্ত্র আর্কাইভ। আমার মায়ের নাম হচ্ছে অস্ত্র। এবং মা একটি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে 1984 সালে। জাতীয় পর্যায়ের একটি পুরস্কার উনি পেয়েছিলেন। এই জন্য আমি বলতাম যে আমি যোগ্য মায়ের অযোগ্য পুত্র। এরপরে পরবর্তীকালে আমার মনে হলো যে মায়ের লিগেসিটাকে ধরে যদি আমরা আগাইতে পারি এবং আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তো 16 সালে মায়ের মৃত্যুর 1 বছর পর আমরা আসলে, আমি এবং আমার সাথে যারা শুরু ছিলেন তারা সবাই মিলে প্ল্যান করে উদ্যোগ নিতে চাই। এবং আমরা এতদিনের যে চারুকলার জ্ঞান, গবেষণার জ্ঞান, এগুলোকে মিলিয়ে আমরা ঠিক করি যে যদি আমরা ক্রাফটসম্যানরাই কাজ করবে, যারা যে কাজটা করে, যে যেখানে থাকে সেখানেই কাজ করবে, শহরে এগুলো বিক্রি হবে, দেশের বাইরে এগুলো বিক্রি হবে, এবং তাদের মতো করে জিনিসটা তৈরি করতে হবে। নকশিকাঁথা যখন আদিতে হতো, অ্যাজ এ রিসার্চার আমি জানি, এটা তো বিক্রির জন্য হতো না। এটি শুধুমাত্র নিজেরা বানিয়ে তার প্রিয়জনকে উপহার দিত, নিজেরা ব্যবহার করতো, কিন্তু এর বাইরের বাণিজ্যিক চেহারা ছিল না আদিতে। আমার মা যে উদ্যোগটি নিয়েছিল, এটা তো তাই। আসলে আমি তারই কন্টিনিউটি করছি, কিন্তু হয়তো শুধু নকশিকাঁথা না করে এটাকে আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্টের দিকে আমরা এগিয়েছি। রিসেন্টলি একটা এক্সপেরিয়েন্স বলি, যেমন ধরেন যে গত ঈদে আমরা একটা বড় একটা ব্যাংক থেকে একটা অর্ডার পেলাম, এবং সেখানে ওরা আমাদের কাছ থেকে কিছু জামদানি পাড় দিয়ে প্লেসম্যাট এবং রানার করে নিবে, এরকম একটা কথা হলো।
এখানে 150 তাঁতি কাজে লাগলো, পরে 150 তাঁতি তারা ইনভলভ করতে হলো, কারণ অল্প সময়ের ভেতরে নির্দিষ্ট সময়ের কাজ দিতে হবে, এবং তাতে তাঁতিদের একটা বিপুল অংশ খুবই উপকৃত হলো। আমাদের জামদানি বা নকশিকাঁথা দিয়ে করা শিল্পকর্ম এটি শেষ পর্যন্ত অ্যাকোয়ার করলো দিল্লির একটা মিউজিয়াম। এইটি আমার মনে হয় যে আমাদের সাফল্যের একটি বড় কারণ।